সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের প্রত্যাহিক জীবনের সেট ও বাস্তবিক জীবনের সেট নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের পৃষ্ঠা 5 ও 6 নম্বরের আমরা যে কাজগুলো আছে, একক কাজ, জোড়া কাজ, মাথা কাটাও, উদাহরণ এবং তোমাদের অনুশীলনীর সম্পূর্ণ অধ্যায় আমরা ধারাবাহিকভাবে পর্ব অনুসারে আমরা আলোচনা করব। আগে তোমাদের এই অধ্যায়ের সেট সম্পর্কে জানতে হলে তোমাদের অবশ্যই সেট কী এবং সেটকের প্রয়োজনীয়তা কী, আমাদের বাস্তব জীবনের সাথে সেটের কী সম্পর্ক, সেটা নিয়ে আগে তোমাদের জানতে হবে। প্রথমত আমরা সেট কি, সংক্ষেপে আমরা সেট বলতে বুঝি একই জাতীয় অনেকগুলো জিনিসকে যখন সংক্ষেপে একটা নামে প্রকাশ করা হয় তাকে সেট বলে। এছাড়া আমরা বিশদভাবে যদি সেট কি সেটা বল দিই, তাহলে হচ্ছে, মনে করো তোমার স্কুলে একটি কুইজ প্রতিযোগিতা হবে। এখন তোমাদের স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে। প্রত্যেক ক্লাস থেকে, প্রত্যেক শ্রেণী থেকে 1 থেকে 10 পর্যন্ত রোলগুলো ওই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম হবে। তাহলে এখন প্রত্যেক শ্রেণীর 1 থেকে 10 পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে নিয়ে একটা সেট গঠন করবে। এরপর সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে নিয়ে একটি সেটে আবদ্ধ করবে। এরপর যথাক্রমে অষ্টম, নবম, দশম শিক্ষার্থীদেরকে নিয়ে আলাদা আলাদা সেট গঠন করে তাহলে তোমরা ওই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এখন তোমরা যদি আমি অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর 1 থেকে 10 পর্যন্ত রোলগুলিকে যদি আমি আলাদা সেট না করি, তাহলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে ডেকে ডেকে ওই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এতে একটি সময় অপেক্ষা এবং কষ্টসাধ্য কাজ হবে। যদি আমরা একই জাতীয় জিনিসগুলোকে আমরা যখন একটি নাম দিয়ে ডাকবো, তাহলে আমাদের কাজটা সহজ এবং সময় সময় আমাদের রয়ে যাবে, অর্থাৎ সময় কম লাগবে। সেই জন্য আমরা এই সেটের মাধ্যমে আমাদের বাস্তব জীবনের বৃহৎ বৃহৎ সমস্যাগুলোকে আমরা সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে আমরা শেষ করতে পারি। এছাড়া আমি আরেকটি উদাহরণ দিই। মনে করো আমি বাজারে গেলাম রং পেন্সিল কেনার জন্য। আমি দোকানদারকে আমার একটা লাল লাল রং পেন্সিল, কালো, সাদা, বেগুনি, গোলাপি, খয়েরি, টিয়া ইত্যাদি রং পেন্সিলগুলো আমারে দাও। এইভাবে যদি না বলে আমি যদি তাদেরকে বলতাম আমারে একটি রং পেন্সিলের সেট দাও, তখন দোকানদার তোমার প্রয়োজনে যে সকল রঙগুলো টাকা প্রয়োজন সেগুলো তোমারে একটা রং পেন্সিলের বক্স বা তোমার রং পেন্সিলের একটি প্যাকেট দিবে। ওই প্যাকেটটাই হচ্ছে, ওই বার্নিং করাটাই হচ্ছে আজকের মূল কাজের হচ্ছে সেট। অর্থাৎ সেট বলতে অর্থাৎ আমরা আলাদা আলাদাভাবে সকল রং পেন্সিল না বলে যখন আমরা রং পেন্সিলের সেট বলবো, তাহলে সকল রঙই হচ্ছে সকল রঙের সেট। অর্থাৎ এতে আমরা যদি দোকানদারকে গিয়ে বলতাম প্রথমত আমার একটি রং পেন্সিলের সেট দাও, তাহলে সংক্ষেপে দোকানদার বুঝে সকল রঙগুলো তোমার দিত। এতে তোমার বলতে কষ্টও কম হতো, দোকানদারের শুনতেও কষ্ট কম হতো এবং এটা সময় সাপেক্ষ বিষয় ছিল। সময়ও এখন তোমরা অল্প সময়তেই তোমরা বেশি কাজ করতে পারবে। এইভাবে আমাদের বাস্তব জীবনের অনেকগুলো একই জাতীয় সমস্যা রয়েছে। সকল সমস্যাগুলোকে আমরা আলাদাভাবে না দেখে আমরা সেগুলোকে একটি সেটের মাধ্যমে আবদ্ধ করে আমরা প্রকাশ করার চেষ্টা করব। আমরা নিচে কিছু উদাহরণের মাধ্যমে আরও এটা বিশদভাবে আমরা বোঝার চেষ্টা করব। এরপর আমরা প্রথমত দেখতে পাচ্ছি এখানে আছে জোড়া কাজ। জোড়া কাজটা আমরা সলভ করব। সেটে প্রকাশ করো, অর্থাৎ আমাদের সেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। সেট বলতে আমরা সাধারণত বুঝি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং সেটের মাধ্যমে যে সকল উপাদানগুলো থাকবে প্রত্যেকটাকে পৃথকভাবে কমার মাধ্যমে বোঝায়। এরপর তোমরা শেষে সেকেন্ড ব্র্যাকেট দিলেই পুরো সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষের মাধ্যমে পুরোটাকে একটা সেট বলে। এভাবে আমরা এখানে তোমার অষ্টম শ্রেণীর বিষয়সমূহ বইয়ের সেট, তোমরা অষ্টম শ্রেণী পার করে এসেছো, তোমরা অষ্টম শ্রেণীতে যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয় তোমরা আলাদাভাবে কমার মাধ্যমে বসাই। এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করে দিলেই তোমাদের সেট হয়ে যাবে। অর্থাৎ তোমাদের প্রথমে অষ্টম শ্রেণীতে তোমাদের বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ইসলাম শিক্ষা, তথ্য প্রযুক্তি, অর্থাৎ তোমরা এই বইগুলো আলাদাভাবে না বলে যখন তোমরা সেটের আকারে বলবে, তখন তোমাদের অষ্টম শ্রেণীর বই বললেই সকল বইগুলোকে বোঝানো হবে। অর্থাৎ তোমাদের পাঠ্যক্রমের সময় শ্রেণী শিক্ষক যখন বলবে তোমার অষ্টম শ্রেণীর বইয়ের সেটটা নিয়ে আসো, তখন তোমাকে বুঝতে হবে তোমার সকল বইগুলোর কথা শিক্ষক বলেছে। অর্থাৎ শিক্ষক অষ্টম শ্রেণীর বইয়ের সেট বলাতেই সকল বইগুলোকে আলাদাভাবে না বলে, অর্থাৎ এটা সময়ও ব্যয় কম হলো, তাহলে বলতেও সহজ হলো। এরপর আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর জোড়া কাজের মাধ্যমে তোমার রং পেন্সিলের রঙের সেট এখানে নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ আমরা সেট সম্পর্কে জানলাম এবং এই উদাহরণটাও আমরা এর আগে আলোচনা করেছি। অর্থাৎ এখানে রং পেন্সিলের সেট বলতে বোঝানো হয়েছে যে সকল রং পেন্সিলের বক্সের মাধ্যমে থাকে, প্যাকেটের মাধ্যমে থাকে, এই প্যাকেটটাই হচ্ছে একটি সেট, এই বক্সটাই হচ্ছে একটি সেট। অর্থাৎ এখানে কালো, অর্থাৎ আমরা রং পেন্সিলের বক্সে দেখি কালো, লাল, কমলা, সবুজ, নীল, হলুদ, বাদামি, বেগুনি, গোলাপি, টিয়া, খয়েরি, অর্থাৎ এই রঙগুলোই থাকে। অর্থাৎ আমরা কোনোখানে আমাদের যদি রং পেন্সিলের সেটের কথা বলা হয়, তাহলে সকল রঙগুলোকেই বোঝানো হয়। অর্থাৎ এরপরে আমরা 3 নম্বর সমস্যায় দেখতে পাচ্ছি
ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট তৈরি করতে। আমরা তোমাদের বইয়ের 3 পৃষ্ঠায় তোমরা দেখবে কিছু ক্রিকেট খেলার সরঞ্জাম দেওয়া আছে। অর্থাৎ এই সরঞ্জামগুলোকে তোমরা আলাদাভাবে না বলে যখন ক্রিকেট খেলার সরঞ্জামের সেট বলবে তখন তোমরা এখানে ছবিতে যে সরঞ্জামগুলো দেওয়া আছে ব্যাট, গ্লাভস, প্যাড, গার্ড, ব্যাগ অর্থাৎ সকলগুলোকেই বোঝাতে সক্ষম হবে। অর্থাৎ সেট বলতে আমরা দেখতে পাচ্ছি বাস্তব জীবনের যে সবগুলো বিষয় একই জাতীয় জিনিস সেগুলোকে আমরা আলাদাভাবে না বলে যখন সেগুলোকে আমরা একটা সেটের মধ্যে আবদ্ধ করব তখন এক নামে সকল জিনিসগুলোকে আমরা বুঝতে সক্ষম হব। এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবনের সেট বা প্রত্যাহিক জীবনের সেটের কাজ। এরপর আমরা একটা একক কাজ দেখতে পাচ্ছি আমরা 5 পৃষ্ঠায়। অর্থাৎ এখানে বলছে 210-এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি করে লিখো। অর্থাৎ 210-এর মৌলিক উৎপাদক। আগে আমাদের জানতে হবে মৌলিক কোনগুলো, উৎপাদক কোনগুলো। আমি প্রথমত উৎপাদক নিয়ে আলোচনা করতেছি। উৎপাদক হচ্ছে 210কে এমনভাবে ভাঙতে হবে, ভাঙার পর আমাদের প্রয়োজনীয় সংখ্যাগুলো হচ্ছে মৌলিক। অর্থাৎ যুক্তি সহকারে এখানে 210কে এমনভাবে ভাঙতে হবে, ভাগ অথবা গুণ অথবা তোমরা অন্য উপায়ে। অর্থাৎ এটাই হচ্ছে মৌলিক উৎপাদক, এটা হচ্ছে উৎপাদকের কাজ। এরপর মৌলিক সংখ্যা বলতে কোনগুলো বুঝি? অর্থাৎ এখানে 210 আছে, 210কে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে এখানে ভাগ করা সম্ভব নয়, সেগুলোকে বলে মৌলিক উৎপাদক। এখানে আমরা 210কে এমন সংখ্যাগুলো নিব যেগুলোকে ভাগ করলে ভাগশেষ পাওয়ার পর এবং ওই সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাকেই হবে মৌলিক উৎপাদক। এখানে আমরা করার সময় আমরা আরও আলোচনা করব। এখানে আমরা 210কে প্রথমত 1 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 210-একে 210। আবার আমরা দেখতে পাচ্ছি 210-এর সাথে 1 গুণ করলেও 210 হয়ে যায়। এরপর আমরা 210কে ক্রম অনুসারে 2 দিয়ে চিন্তা করব। তাহলে 210কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 105 ভাগশেষ আসে, এক ভাগফল আসে। এখন 105 যেটা আমরা ভাগফল পেলাম সেটার সাথে 2টাই গুণ করে দিলে ঠিকই 210 হয়ে যায়। এটাই হচ্ছে উৎপাদকের কাজ। এরপর আমরা যথাক্রমে 3কে নিয়ে আমরা চিন্তা করব। তাহলে 210কে আমরা 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল আসে 70। আবার 70-এর সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে আমাদের পূর্বের 210 আমাদের উপস্থিত হয়ে যায়। এরপর আমরা 210কে আবার আমরা 4 দিয়ে চিন্তা করব। এখানে 210কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে ভাগশেষ থেকে যাচ্ছে, নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তাই 4কে নেওয়া সম্ভব নয়। এরপর আমরা 5কে নিয়ে চিন্তা করব। অর্থাৎ 210কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসে 42, ভাগশেষ নিঃশেষ হয়ে যায়। এরপর অর্থাৎ 42কে 5 দিয়ে আমরা যখন গুণ করব তাহলে আমাদের পূর্বের 210 পাওয়া যাবে। এরপর আমরা 6 দিয়ে ভাগ করলে তাহলে 35 ভাগশেষ আসে এবং 35 সাথে 6 গুণ করলে 210 পাওয়া যায়। এরপর আমরা যথাক্রমে 7 দিয়ে চিন্তা করব। 210কে 7 দিয়ে ভাগ করলে 30 পাওয়া যায় এবং 30কে 7 দিয়ে গুণ করলে 210 পাওয়া যায়। যথাক্রমে আমরা 8 এবং 9 দিয়ে আমরা ভাগ করব। এখানে ভাগশেষ আসছে, নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তাই সেই সংখ্যাগুলো নেওয়া যাচ্ছে না। এরপর আমরা 10কে নিয়ে চিন্তা করব। 10কে যদি আমরা 210কে ভাগ দিই তাহলে 21 এখানে আমাদের ভাগফল আসতেছে এবং 21-এর সাথে আমরা 10 গুণ করে দিলে আমাদের 210 চলে আসবে। অর্থাৎ এখানে এইভাবে ক্রম অনুসারে আমরা এর পরবর্তী যদি আমরা সংখ্যাগুলো নিই তাহলে আমাদের ক্রমান্বয়ে আবার এগুলো আসতে শুরু করবে, সেজন্য আমরা আর নিলাম না। এখন আমাদের এখানে বলছে 210-এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করতে। আমরা মৌলিক সংখ্যা বলতে এর আগে আলোচনা করেছি। অর্থাৎ 210কে অর্থাৎ আমরা এখানে যে সংখ্যাগুলো নিই না কেন সেটাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না যায় এবং ভগ্নাংশ ছাড়া যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে সেটাই হবে মৌলিক সংখ্যা। এখানে আমরা 1কে 1 কখনো মৌলিক সংখ্যা হতে পারে না, 1 হচ্ছে মৌলিক এবং যৌগিক দুটোটাই। এরপর আমরা 2কে এখন আমরা দেখতেছি 2 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই 2কে আমরা মৌলিক সংখ্যা হিসাবে নিতে পারি। এবং 3 হচ্ছে 3 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, তাই 3 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এরপর আমরা 4 তো নেই, আমাদের 5 আছে। 5কে আমরা 5 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, তাই 5ও হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এরপর 6কে আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাঙা যায়, 3 দিয়ে ভাঙা যায়, অর্থাৎ এইটাকে আমরা তাহলে ভাগ করে পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, তাই এটি মৌলিক সংখ্যা নয়। এরপর আমরা 7কে দেখতেছি 7 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই আমরা এই 7টাকেও মৌলিক সংখ্যা হিসেবে নিতে পারি। 10কে আমরা 5 এবং 2 দিয়ে ভাগ করে ভাগফল পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, তাই 10 একটি মৌলিক সংখ্যা নয়। অর্থাৎ আমাদের 210-এর মৌলিক সংখ্যার আমরা উৎপাদকের কাজটা করে ফেললাম এবং 210-এর মৌলিক উৎপাদক অর্থাৎ যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে আমরা মৌলিক সংখ্যা হচ্ছে সেটটা তৈরি করলে তাহলে আমাদের 2, 3, 5, 7 চলে আসছে। এটাই হচ্ছে 210-এর মৌলিক অর্থাৎ উৎপাদকের মৌলিক সংখ্যা। এরপর তোমাদের বইয়ের 6 পৃষ্ঠার এখানে একটি কাজ আছে, একক কাজ। অর্থাৎ এখানে x ইকুয়াল হচ্ছে 5, 7, 9, 11, 13 হলে নিচের ফাঁকা করে
বিলংস টু অথবা নট বিলংস টু বসাও, অর্থাৎ এখানে এক্সের যে উপাদানগুলো আছে সেগুলো যদি আমরা নিচের এক্সের সাথে যদি সংখ্যাটাই আমাদের সমর্থন করে তাহলে আমরা বিলংস টু লিখব, আর যদি এক্সের সাথে যে সংখ্যাটা আছে সেটা যদি এখানে এক্সের উপাদানে না থাকে তাহলে সেটা আমরা নট বিলংস টু লিখব, অর্থাৎ সমর্থন করে না লিখে দিব। প্রথমে আমাদের এখানে যেহেতু বিলংস টু অথবা নট বিলংস টু বসাতে বলছে, এই দুইটা চিহ্ন দিয়ে আমরা এই কালিঘরগুলো পূরণ করার চেষ্টা করব একক কাজের। এখন আমরা দেখতে পাচ্ছি এক্স বলছে যে এক্স ইকুয়াল হচ্ছে 9, অর্থাৎ এখানে এক্স ইকুয়াল আমরা এখানে 9 আছে কিনা দেখে নিব। দেখতে পাচ্ছি এখানে এক্স ইকুয়াল 9 হচ্ছে 9 আমাদের রয়েছে, তাহলে এক্স ইকুয়াল 9 সমর্থন করলে তাহলে আমরা এখানে বিলংস টু বসা দিব, অর্থাৎ আমরা এখানে বিলংস টু বসা দিলাম। এরপর আমরা দ্বিতীয়টা আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল হচ্ছে 10, অর্থাৎ এক্স 10কে সমর্থন করে কিনা। আমরা দেখতে পাচ্ছি এক্স 10কে সমর্থন করে না, যেহেতু এখানে এক্স ইকুয়াল হচ্ছে কোনো 10 নাই, তাহলে এখানে আমরা লিখব এক্স ইকুয়াল এক্স নট বিলংস টু 10, আমরা এখানে দাগাই দিলাম। এরপর হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 3, এক্স 3কে সমর্থন করে কিনা। আমরা এখানে এক্সের মানের মাধ্যমে কোনো 3 পেলাম না, তাহলে সমর্থন করে না, সেজন্য এখানে লিখব এক্স নট বিলংস টু 3, আমরা এখানে দিয়ে দেওয়া হলো। এরপর এক্স ইকুয়াল হচ্ছে 13, এক্স 13কে সমর্থন করে কিনা। আমরা এক্স 13কে সমর্থন করে কিনা এখানে দেখতে পাচ্ছি এক্স শেষের দিকে আমরা 13টা রয়েছে, তাহলে এক্স 13কে সমর্থন করে, তাহলে এখানে হবে এক্স বিলংস টু 13, আমাদের এখানে সমাধানটা করে দেওয়া আছে। এরপর তোমাদের পরবর্তী আমরা ভিডিওগুলো তোমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়টা আমরা ধারাবাহিকভাবে পর্ব অনুসারে আমাদের পার্ট 1, 2, 3 এভাবে আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা এ পর্যন্ত আমাদের সাথে থাকবে এবং তোমাদের গণিত বইয়ের প্রত্যেকটি অধ্যায়ের আমরা ধারাবাহিকভাবে তোমাদের ভিডিওগুলো দিব। তোমাদের যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক দিয়ে পাশে থাকবে এবং তোমাদের মতামত এবং অভিযোগ জানাতে তোমরা এখানে কমেন্ট করতে পারো। এবং তোমরা যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটি ক্লিক করে দাও। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।